তুমি সেই সময় অভিনয়ের মতো একটা পেশাকে বাছলে এবং সেই সময় তো মানে একটা চ্যালেঞ্জ ছিল, বিবাহিত হয়ে। হ্যাঁ, তো তোমাকে এরকম কিছু মতবের মতো করতে হয়নি বা তুমি সেটা না 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 না, সবাই আমাকে সাপোর্ট করেছে যে না তুমি ভালো করছো, করো। সেখানেতে গণেশ ঘোষ, তিনি বিপ্লবী একজন ছিলেন, তিনি এসছেন দেখতে। তিনি দেখতে দেখতে হঠাৎ চলে গেছেন আমাদের রুমে, গিয়ে আমাকে বলছে, ওরে তুই আমাদের সেই পুরনো কল্পনা। একবারে ওরকম ভাবে নাচতে নাচতে পেরেকটা একবারে গেঁথে গেল পায়ে, রক্ত পড়ছে। নাচ শেষ হলো, বাইরে এসে আমি ধুই। প্রেম বা ভালোবাসা বা যদি বলি সম্পর্কের সংজ্ঞাটা কি? সম্পর্ক মানে কি, আজকে একজনকার সঙ্গে সম্পর্ক করলো, কালকে সেটা ছেড়ে দিয়ে আবার একজনকার সঙ্গে, তাহলে কি বলবে? যখন তুমি প্রথম পিঙ্ক কাপড়ের সাথে যুক্ত হলে, মেম্বার হলে, সেই সময় কি ধারণা ছিল আর এখন কি সেই মনে হচ্ছে? সকালে ঘুম থেকে উঠে আগেই এক্সারসাইজ করে একটু ফ্রি হ্যান্ড, ওগুলো করার পর তারপর মুখ টুক ধুয়ে জামা কাপড় ছেড়ে যাই চা করতে, চা করে রেখে তারপর যাই ঠাকুর দিতে। তারপর ওখান থেকে চলে যাই আবার কাটাকাটি করতে, দুপুরে কি রান্না করবো সমস্তটা এখনো নিজে সব নিজে করি। ওই কাটাকাটি করে রান্না করলাম, রান্না টান্না করে ঠিক 12:30টার মধ্যে আবার খেতে বসি। তারপর মুখ হাত পা ধুয়ে একটু বিছানায় গেলাম, গিয়ে ওই শুয়ে শুয়ে ট্যাব খুলে ওই যে শর্ট ফিল্মগুলো সেগুলো দেখি। দেখতে দেখতে তারপর তার মধ্যে আবার মেয়ের ফোন আসে, সেটাই ভুলে গিয়েছিলাম। সকাল 7:30টায় ও ফোন করে, তখন ওই অফিস যাবে, সেই টাইমে বেশিক্ষণ কথা হয় না, তবে যেটুকু কথা হয় ওই ফোনে কথা বলি। তারপরে ও চলে গেল অফিসে। তারপর যখন বিকেলের দিকে ও ফোন করে, সেই টাইমটা একটু টাইম নিয়ে কথা বলি, জমিয়ে কথা হয়। ওখানে কি করছে, আমি এখানে কি করছি না করছি, সব কিছু কথাবার্তা হয়। করে আবার যথারীতি সেই টিভি হচ্ছে মহাসঙ্গী। ওই যে এখন হচ্ছে কুসুম, তারপর চিরদিন তুমি যে আমার, এরকম পর আবার যদি মিস করি তারপরের দিন দুপুরে দেখে নিই। সারাদিন তো একাই থাকো বললে, একা একা গোটা দিনটা কাটে। হ্যাঁ। যেদিন যেদিন প্রীতম যায় আমাদের পিঙ্ক আমব্রেলা থেকে তোমার বাড়িতে বা ফোন করে, সেগুলো তোমার কেমন মনে হয়? ভালোই, তার কারণ আমি তো জানি যে পিঙ্ক আমব্রেলা আছে, আমি নিশ্চিন্ত যে প্রত্যেক 15 দিন অন্তত একবার আমাকে দেখতে আসবে। হ্যাঁ, আর আমার মেয়েও ওখানে খুব শান্তিতে, যে না একজনকে তো আমি ঠিক করেছি, তারা অন্তত মাকে দেখবে, ব্যাস। এইটাই পিঙ্ক আমব্রেলার কাছে আমি খুবই কৃতজ্ঞ। তারপর এই যে আমাকে নিয়ে বেড়াতে গিয়েছিল, সেখানে খুব আনন্দ করেছি। আবার যদি যাই আবার যাবো, কেননা এই বয়সেতে সত্যি কথা কি, একটু বাইরে ঘোরা, 5 জনের সঙ্গে কথা বলা, এটাই খুব ভালো লাগে। তোমার ছোটবেলায় এমন কোনো স্মৃতি মানে যেটা মাঝে মাঝে নাড়া দিয়ে যায়, বা এরকম একটা স্মৃতি যেটা তোমার এখনো মনে হয়? সেরকম তো আছে, তার কারণ আমাদের ওখানে 15ই আগস্টে সকালবেলা প্রভাত ফেরি বেরোতো, সেইখানেতে আমাদের যে সমস্ত ড্রাম বাজাতাম, আমি বিগ ড্রাম বাজাতাম এবং মেজাজে বাজাতাম। সবাই বলতো যে না বাজাতে পারে খুব ভালো। হ্যাঁ, তখন আমি বছর 3-4 হবে, আমাদের ওখানে রাইট লেগেছে, সব তো চারিদিকে দৌড়দৌড়ি করছে। মা আমাদেরকে জড়িয়ে ধরে বললো, চুপ করে বসে থাক, একদম উঠবি না। আর আমাদের জানলাতে একটা পৈটির মতন ছিল, আমি ওখানে আস্তে গেলাম, বললাম না দুষ্টু ছিলাম, আস্তে গিয়ে দেখছি ওখানে কি হচ্ছে। যেই উঠেছি দেখছি ওখানে একটা ওই কলেজ স্কোয়ারের যে ধারে রেলিংগুলো থাকে, সেই রেলিং দিয়ে একটা মুখে মারলো, চিনকে দিয়ে রক্ত উঠছে। ওরে বাবা, সেই জিনিস ভোলা যায় না। তুমি কত ছোট, তখন তো এখন আমি 43-এ জন্মেছি, চিন্তা কর, তখন আমি 3 বছর কি 4 বছর হবে। হ্যাঁ, স্বাধীনতার আগে এগুলো হচ্ছে, স্মৃতিটা এখনো দগদগে হয়ে রয়েছে। এমনি কলকাতা শহরের ছবিটা কেমন ছিল তখন, মানে আশপাশ? তখন তো এমনিতে তো বেরোতাম না, খুবই কম। ওই আশেপাশে যেগুলো আছে তখন ওদের ভালোই লাগতো,
কারণ আমি ওখানেতে নাটক করতাম, তারপর ওখানেতে নাচতাম। একবার হয়েছে কি, ওখানে একটা স্টুডেন্ট হল বোধহয় আছে, সেইখানেতে আমাদের ওই ক্লাব থেকে বললো যে একটা ফাংশন হবে, তা আমাকে নাচতে হবে, সে ওরে গৃহবাসী নাচটা। তা আমি ওখানেতে খুব প্র্যাকটিস করে ওখানে গেলাম। তারপর বাবা বললো, গার্জেনদেরকে কল করেছে, গেছে, বাবাকে বলছি, বাবা ওখানে একটা ফাংশন হবে, আমি তো যাবো, তুমি যাবে? বাবা রেগে টেগে বললো, ঠিক আছে আমি যাবো বিকেলে। দেখলাম বাবা বিকেলে গেছে। তারপর তো আমি নাচছি, বাবা তো জানে না যে আমি নাচছি। তারপর নাচ টাচ হয়ে গেলে যখন বাড়িতে এসছি, মা বলে, ও বেলি, তোর মতন একটা মেয়েকে দেখলাম খুব ভালো নাচছে। তখন বললাম, বাবা আমি তো তুই কবে নাচ শিখবি? আমি বললাম, হ্যাঁ বাবা, আমাদের ক্লাব থেকে শিখিয়েছে। বলে, তুই বড্ড ইয়ে, তোকে তো কিছুতেই কিছু মানা যাচ্ছে না। আমি ওখানেতে মানে রান হতো, 100 মিটার রানেতে ফার্স্ট হতাম, ব্যাক রেসে ফার্স্ট হতাম, গুলি চামচে সেখানেও তো ফার্স্ট। কি না করেছি জীবনে, অনেক কিছু করেছি ভাই। নাম হওয়া উচিত ছিল বেলি রেবেল। ছোটবেলার গল্প তো শুনলাম, এবার একটু বড় হওয়ার গল্পগুলো শুনি, তোমার প্রেম, বিয়ে, সেগুলো। আর বিয়ে, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমাদের নিচে একটা ভাড়াতে এসেছিল। সেখানে মানে আমার যে মানে হাজব্যান্ড হয়েছিলেন, তিনি যে তখন ভাড়া থাকতেন, সে আর তার ভাই। তখন তাদের মানে খাওয়া টাওয়া নিজেরাই রান্না করতো, নিজেরাই খেত। হ্যাঁ, তা আমার মা তাকে খুব ভালোবেসেছিল, কারণ আমাদের কোনো ভাইটাই ছিল না। মা ওকে কি খাবার দিয়ে আসতো, দিয়ে আসতো। তা আমিও দেখে দেখে একটু 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 মনে একটুখানি বেশ ভালো লাগতো। তারপরেতে হঠাৎ আমার বাবার স্ট্রোক হয়ে বাবা মারা গেলেন। বাবা মারা যেতে তখন আমি ক্লাস 9। এখন আমার দাদু ছিলেন, দাদু এসে বললেন যে আর মেয়েকে রাখা যাবে না, এবার বিয়ে থা দিয়ে দাও। তখন আমি তো শুনে ভাবছি যে কী করবো কে জানে। তারপর মাটা সব ঠিক করলো, ওই নিচের যে ভাড়াতে ওই ছেলেটির সঙ্গে কথা বলা। তারপর যথারীতি বিয়ে থা হয়ে গেল। বিয়ে থা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম আমাদের নিজের ঘরে। সেখানেতে আমার শাশুড়ি থাকতেন বহরমপুরে। শাশুড়ি তখন আমাদের সঙ্গে ছিলেন না, বিয়ে থা হয়ে যেতে উনি চলে গেলেন। আমার মানে রেজিস্ট্রি করেন, তখন এমনি অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে হলো। তারপর ওখান থেকে শাশুড়ি কিন্তু আমাকে খুব ভালো লেগেছিল। আমি তো ছোট এমনি বদমাইশ ছিলাম তো, তারপর ওখান থাকতে থাকতে মানে কর্তার 3 শিফট ডিউটি, ও চলে যেত। চলে যাবার পর আমি তখন একা একা ঘরে কী করবো, রান্না জানি না, বান্না জানি না। একদিন আমাকে পালং শাক এনে দিল, দিয়ে বললো, তুমি করতে পারবে? হ্যাঁ পারবো। এতটা পালং শাকে এতটা নুন দিয়েছি। তারপর দেখি সেটা ছোট হয়ে গেল, তখন দেখছি এটা কী করলো। তারপর তো সেই যখন খেতে বসেছে, তখন তা আমি তো মুখেই দিলাম না, ও একটু মুখে দিয়ে বললো, না না ভালো হয়েছে, তবে আরেকটু ঠিক করতে হবে। কি ভালো মানুষ। হ্যাঁ, তারপর আমার ইয়েতে মায়ের কাছে গেলাম, মা সব ভাগ ভাগ করে দিল যে এইটা হলুদ, এইটা নুন, এইটা লঙ্কা, এইরকম তুই দিবি তোর রান্নাতে। সেই রকমভাবে আমি রান্না শিখেছি, জানেন। তোমার কাছে প্রেম বা ভালোবাসা বা যদি বলি সম্পর্কের সংজ্ঞাটা কি? মানে তুমি তো একটা লম্বা সময়, একটা দীর্ঘ পথ এলে, সেই সময়ও দেখেছো, এই সময় প্রেম ভালোবাসা দেখছো ছোট ছেলে মেয়েদের মধ্যে। আসলে এটা হচ্ছে বন্ধুত্ব। হ্যাঁ, তখন আমরা কি প্রথমে বন্ধুর মতন ভালোবেসেছি, তারপর বুঝেছি যে না, এর সঙ্গে এইরকম ব্যবহার করা উচিত। কিন্তু আজকালকার ওসব কিছু নেই। আজকাল কিরকম সম্পর্ক মানে কি, আজকে একজনকার সঙ্গে সম্পর্ক করলো, কালকে সেটা ছেড়ে দিয়ে আবার একজনকার সঙ্গে, তাহলে কি বলবে? এটা কি বন্ধুত্ব না ভালোবাসা? কিছুই। আচ্ছা, তারপর এই বিয়ের পর আর কি যুবতী বেলার কি পরিবর্তন এলো আর কি আগের বেলার সাথে?
আগের বেলার সঙ্গে অনেক পরিবর্তন। কেননা আমার কর্তা ইয়েতে একটা ক্লাবে অভিনয় করতো, সেখানেতে আমাকে একদিন বলল তুমি কি যাবে আমাদের ক্লাবে একটু দেখতে? আমি হ্যাঁ গেলাম। যেতে ওখানেতে বেশ ভালো লাগলো, মানে ওইখানেতে আমাকে একটা ছোট্ট রোল দিলাম, আমি সেটা করলাম, খুব ভালো অভিনয় হলো। সেখান থেকে আরও 2-3 জন মেয়ে এসেছিল, তারা আমাকে বললো কি তুমি করবে, অন্য আর জায়গায় আমি নিয়ে যাবো। আমি হ্যাঁ করবো। গেলাম যাদবপুর ইউনিভার্সিটিতে, হ্যাঁ ওখানেতে তখন অভিনয় হচ্ছে কর্নার জোন, সেখানেতে আমার একটা ছোট পার্ট ছিল আর একটা নাচ ছিল। আমি যখন ওখানে অভিনয় করে নামলাম, ওখানেতে গেস্ট আর্টিস্ট ছিলেন ছবি বিশ্বাস। হ্যাঁ, সেই ছবি বিশ্বাস এসে আমাকে মাথায় হাত বুলিয়ে বললেন যে বাহ উন্নতি হবে, করে যাক, বলে উনি বেরিয়ে গেলেন। হ্যাঁ, এই একটা তখন আশীর্বাদ বলতে পারবো, আশীর্বাদ, উৎসাহ। উৎসাহ। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে ক্যালকাটা মেরি মেকার্স ক্লাব, তারপর হচ্ছে আরেকটা ক্লাব, এই দুটো ক্লাবের মেম্বার হলাম। তোমার থিয়েটারের যাত্রা শুরু হলো। কিরকম সাল মনে পড়ে, মানে কত সালে নানাটা? তোমার ধরো ওটা 60 বা 60 এরকমের মধ্যে। তখন ওই ক্যালকাটা মেরি মেকার্সে মানে ওই শৈলেশ গুহ উনি ডিরেক্টর ছিলেন, আর ওনারই লেখা পাহাড়ি ফুল, ঝুমুর, বৌদির বিয়ে, আরও অনেক কথা বই, সব কিছু মেন ক্যারেক্টার ছিলাম আমি। এবং পাহাড়ি ফুলে দারুণ অভিনয় করেছে, আর দারুণ চরিত্র, একটা পাহাড়ি মেয়ের চরিত্র, রূপা বলে ক্যারেক্টার। আর এই ঝুমুর বই প্রচণ্ড নাম করেছে, ওটাও তো ঝুমুরে নাচ গান ছিল। তারপর ওখানে আগেতে একাঙ্ক নাটক হতো খুব, সেই একাঙ্ক নাটক বিশ্বরূপাতে হচ্ছে। হ্যাঁ, বিশ্বরূপাতে হচ্ছে, আমি ঝুমুরেতে ওখানেতে ফার্স্ট প্রাইজ পেলাম। সেখানেতে তখন সেতু বই হচ্ছে, সেতু বইতে তৃপ্তি মিত্র, তরুণ কুমার, আরও অনেক আর্টিস্ট ছিলেন। তারপর ওখান থেকে হঠাৎ দেখি ওইখানকার মানে হলের মালিক ছিলেন দক্ষিণারঞ্জন বলে বললেন, উনি আমাকে ডেকে পাঠালেন যে শোনো, আমি গেলাম, আমাকে বললো তুমি স্টেজে অভিনয় করবে? আমি বললাম হ্যাঁ। তারপর আমি বললাম কী বই? তো বললো এই সেতুতেই ওই সুব্রতা তখন ছুটি নিয়েছে, ওইটে রোলটা করতে হবে তরুণ কুমারের বিপরীতে। আর সেই সিনেতে আমাদের তৃপ্তি মিত্রও ছিলেন, ওই তৃপ্তি মিত্রই বলেছেন যে ওই মেয়ে ওকে নাও। তারপর আমি ওখানে তরুণ কুমারের বিপরীতে করেছি। এই করে সেতু গেল, তারপর ওদের উইকডেসে কর্নার জোন বলে হতো একটা, তত যাত্রা আর্টিস্টরা সমস্ত করতেন। সেখানে জয়শ্রী সেন ছিল, সেখানে নাচতাম একটা। তারপর জয়দিকে আমাদের খুব ভালোবাসত ওখানে সবাই। এইটা হচ্ছে গেছে। আবার স্টার থিয়েটার থেকে আমার ডাক এলো একক দশক শতক, গীতা দেবী দলে ছিলেন, ওইটাতে তখন করলি, ওইটাও তো করেছে। মানে প্রফেশনাল স্টেজ বলতে গেলে বিশ্বরূপা আর স্টার। আর তারপর তো আমি ওখানেতে তোমার হচ্ছে অ্যামেচার থিয়েটার, যত অফিস ক্লাব, প্রচুর কাজ করেছি। সেই সময় যত নাম করা মঞ্চ ছিল, হ্যাঁ, সবেতেই আমার নাম করা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সকলের তোমার হচ্ছে ওই অভিনেত্রী সংঘ, ইয়েতে ওয়েলিংটনের ওখানে যত বড় বড় আর্টিস্ট, নীতিশ কুমার, সরোজবালা দেবী, ওনাদের সঙ্গে আমি বাইরে অভিনয় করেছি। জর্জ গাঙ্গুলি, শাহজাহান বইতে খুব ভালো তখন ওখানে কেটেছে। এই করে চলে যাচ্ছে আর কি। এই যে অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন চরিত্র করতে গিয়ে তোমাকে বিভিন্ন রকম নাচ করতে হয়েছে, তো সেটার জন্য তুমি আলাদা প্রশিক্ষণ নিয়েছিলে? হ্যাঁ, কারণ আমি উল্কা বইতে মাথিন ক্যারেক্টারটা হচ্ছে একটা ক্যাবারে ডান্স। হ্যাঁ, সেইটাতে আমি কেনেথ কুমার বলে তখন ওখানেতে তিনি খুব মানে ভালো প্রশিক্ষণ দিতেন, ওনার কাছে শিখেছিলাম। তারপর আমি কথক শিখেছি। এখন যে যার কাছে নাচ শিখেছি নামটা কিছুতেই মনে করতে পারছি না। হ্যাঁ, স্টেজে কথক নেচেছি, একবার বিশ্বরূপাতে নাচছি। হ্যাঁ, নাচতে নাচতে ওখানে একটা পেরেক ছিল, হ্যাঁ স্টেজে
খেয়াল করিনি। স্বাভাবিক কত্থক নাচে যেন লাস্টের দিকে তৎকার যখন করছি আস্তে আস্তে পেরেকটা পায়ে ঢুকছে, কিন্তু কি অডিয়েন্সের জন্য আমি কিছুতেই থামিনি। বুঝতে দেওয়া যাবে না। একবারে ওরকম ভাবে নাচতে নাচতে পেরেকটা একবারে গেঁথে গেল পায়ে, রক্ত পড়ছে। রক্ত পড়ছে। নাচ শেষ হলো, বাইরে এসে আমি অজ্ঞান হয়ে গেলাম। এটা একেবারে প্রফেশনাল আর্টিস্ট। ওই একটা হয়েছে, আর একটা হয়েছে আমি পাহাড়ি ফুল বই করছি, এক লাস্ট সিনেতে একজনকে মার্ডার করে আসছি হিরোর কাছে, খুব দৌড়ে ঢোকা, মুডের মধ্যে ঢুকছে, হাতে ভোজালি ছিল, সেই ভোজালি পড়লো আমার হাতে, এইখানে গেঁথে গেল। গেঁথে গিয়ে আমি এমনি করে তুলে নিয়েছি, নিয়ে স্টেজে যখন যাচ্ছে ঝরঝর করে রক্ত পড়ছে, আর লোকে জানছে এটা এবার দারুণ দারুণ। হ্যাঁ, তারপর ওখানে গিয়ে ডায়লগ বলতে বলতে, কথা ছিল যে হিরোর কোলে মাথা রেখে পড়ে যাচ্ছে সেই রাজ কাপুর ইয়ের মতো, সেই ওইখানে যে পড়লাম যে ওনার হাতে পড়েই অজ্ঞান, ফিনকি দিয়ে রক্ত পড়ছে। তখন সবাই যখন স্ক্রিন পড়ে গেল তখন সবাই বলছে কি ব্যাপার, তারপর জানলো যে এই ব্যাপার। আসলে দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, তোমার চরিত্রগুলো খুব সাহসী, হ্যাঁ। আর তুমি বিভিন্ন সাহসী পদক্ষেপ নিয়েছো। আচ্ছা, আমরা চুলবুলি বেলারায় বলে একজনের ঘটনা শুনি, তুমি কি একটু জানতে পার? আরে ওই ডালহাউসিতে একটা হিন্দি নাটকের একটা ইয়ে হয়েছিল, স্টেজ হল, সেখানেতে আমি করেছিলাম হিন্দি বই, হিন্দি নাটক। সেখানেতে আমার নাম রেখেছিল চুলবুলি বেলারায়। সার্থক না। সেখানেতে ওই হিন্দি নাটক হতো, এবং ওখানে যা মাইনে বলে নিয়ে গিয়েছিল, হঠাৎ দেখি প্রত্যেক সপ্তাহে মাইনে দিয়ে দিত। মাইনের থেকে দেখছি আর আরও টাকা বেশি, কিন্তু পরে জানলাম সেগুলো ছুট, খুশি হয়ে দিয়েছে, সেগুলো যার যার নাম তার তার ইয়েতে জমা করতো, ওই প্রত্যেক সপ্তাহে দিয়ে দিত। কোনো ডায়লগ মনে আছে, হিন্দি ডায়লগ? হ্যাঁ, একটুখানি মনে আছে। अरे वो सेक्रेटरी का सारा जरा मन ने ये तो बता यहाँ के वाटिस সুপার। এই যে এখনকার সময়েও যখন মেয়েরা বিশ্বকাপ জিতছে ক্রিকেটে, তারপরেও তাদেরকে বিভিন্ন রকম কথা মানে কুমন্তব্য শুনতে হচ্ছে, তো তুমি সেই সময় অভিনয়ের মতো একটা পেশাকে বাঁচলে, এবং সেই সময় তো মানে একটা চ্যালেঞ্জ ছিল, বিবাহিত হয়ে, হ্যাঁ, তো তোমাকে এরকম কিছু মন্তব্যের মধ্যে করতে হয়নি, বা তুমি সেটা যাও না 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 না, আমার আমার চারিদিকে যারা ছিল কোনো দিন আমাকে মানে ভেঙে দেয়নি, সবাই আমাকে সাপোর্ট করেছে যে না তুমি ভালো করছো, করো। এনকারেজ করেছেন? তারপর আমার মেন হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আমার শাশুড়ি আমাকে এত ভালোবাসতেন, এবং আমার প্রতিটি অভিনয় উনি যেতেন দেখতে। কারণ যখন বহরমপুর থেকে চলে এসেছিলেন, প্রতিটি অভিনয় দেখে বলতো যে না এটা খুব ভালো হচ্ছে। খুবই মানে এই থেকে বোঝা তোমার শ্বশুরবাড়ি তোমার হ্যাঁ হ্যাঁ এবং তোমার হাজবেন্ড হ্যাঁ, ভীষণ আধুনিক মানুষ ছিলেন হ্যাঁ। আর কি ওনারা, এটা তো অনেক বড় সাপোর্ট। সে তো বটেই। কারণ তুমি বিয়ের পরে তোমার মেয়ে হয়ে গেছে তখন, হ্যাঁ। তারপরে তুমি নাচ শিখছো, ক্যাবারে ডান্স শিখছো, অত না, বছর তখন আগে আর- তখন মেয়ে হয়নি, যখন আমি ক্যাবারে শিখেছি, কত্থক শিখেছি, তখন মেয়ে হয়নি। বিয়ের পরে? হ্যাঁ, বিয়ের অনেকদিন পর মেয়ে হয়েছে। আচ্ছা, মেয়ে যখন হলো তার আগে তো আমরা প্রচণ্ড ঘুরেছি, কর্তা রেলে কাজ করতো, মানে পুরীতে 25 বার গেছি, প্রত্যেক বছরে একবার করে। হ্যাঁ, ভীষণ ভালো লাগতো। এত আউটডোর শুট করেছো, গ্রামের দিক গিয়ে কাজ করেছো, তো কোনো ঘটনা এমন যেটা খুব নাড়াদায় মনে পড়ে এখনো? আরে একবার হয়েছে কি, তারকেশ্বর লাইনে নালিকুল বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমাকে নিয়ে গিয়েছে অভিনয় করার জন্যে। বৈশাখ মাস, ওখানে স্টেজেতে দুদিকে হ্যাচাক ঝুলছে, আর মাঝখানে আমরা অভিনয় করছি। অভিনয়। হ্যাঁ, ওরা করতে করতে হঠাৎ তেমনি ঝড় তেমনি বৃষ্টি, স্টেজ ভেঙে পড়লো। কালবৈশাখী। কালবৈশাখী। আমরা তো সব ঘরে চলে গেলাম। রাত্রির বেলা, রাত্রি তখন ওই 2-2:30 হবে, তখন তার ঘড়ি টড়ি কিনে হঠাৎ দেখছি দরজায় ঢোকা, ঠক ঠক ঠক। আমরা তো সব ভয়ে কাটা, কী রে বাবা, ডাকাত টাকাত পড়লো নাকি? তারপর আমরা চুপ করে আছি। তারপর হঠাৎ সেই কর্মকর্তাদের একজন বলছে, আপনারা চলুন, আবার নাটক আরম্ভ হবে। আমি বললাম এখন? বলে হ্যাঁ হ্যাঁ, যা করে এখন চলুন। মানে গ্রামের লোকেরা একবারে ঝেঁকে এসছে, সব হ্যারিকেন হ্যাচাক সব নিয়েছে। আবার সেই নাটক আরম্ভ হলো, সেই ছাড়লো সকাল 7টায়, শেষ হলো
পাতলা। হ্যাঁ, এগুলো চিন্তাই করতে পারি না। সত্যি মঞ্চের তো গল্প শুনলাম তোমার থিয়েটার অভিনয় জীবনের, এবার টিভিতে কিভাবে এলে? টিভিতে এলাম তোমার 2007 সাল। তখন একটা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করেছিল যে আর্টিস্ট লাগবে, তখন আকাশ আর্ট, সেখানেতে আমার মেয়ে ফর্ম ফিল আপ করে দিল, আমি গেলাম ওখানেতে অভিনয়েতে অংশগ্রহণ করার জন্যে। তা ওখানেতে দেখছি বিশাল লাইন অডিশনে? অডিশনে। আমি ওখানে দাঁড়িয়ে রয়েছে, মেয়ে তো সব লিখে দিয়েছিল যে কি কি করেছি না করেছি। সবাই জিজ্ঞেস করছে আপনি কি করবেন না আপনার মেয়ে কেউ আছে, আর না আমি। তখন বললো কি যে ঠিক আছে, সবাই দাঁড়িয়ে আস্তে 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 ভেতরে গেলাম। যেতেই আমাকে যিনি মানে পরীক্ষা নেবেন তিনি আমাকে বললেন যে আপনার তো সবই দেখলাম, তা আপনি ওই ঘরে যান যে ঘরেতে অডিশন নিচ্ছে। তা ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখলাম অনেক বসে আছে, জাজ বসে আছে, আর একটা মাঝখানেতে একটা মাইক ঝুলছে, সেখানেতে আমাকে একটা স্ক্রিপ্ট দিল, সেটা হচ্ছে একবারে আলট্রা মডার্ন। সেই স্ক্রিপ্টটা পড়ে আমি যথারীতি ওখানে দাঁড়িয়েছি, দাঁড়াতে আমাকে বললেন নিন আপনি এবার শুরু করুন। আমি বলতে 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 হঠাৎ এক জায়গাটা আমার মনে নেই, সেখানটা আমি একটা অন্য কিছু বলে ম্যানেজ করেছি, করতেই দেখলাম সবাই হাততালি দিল, দিয়ে বললেন বেলা শোন। এটাই তো আসলে অভিনয় ক্ষমতার প্রমাণ। তারপর আমাকে বললো যে ঠিক আছে আপনি ভালো বলেছেন, আপনাকে খবর দেবো। আমি বললাম যে হয়তো বাচ্চা চলে গেছি। বাড়ি এসছি, বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমি দেখছি ফোন, তখন ল্যান্ডলাইন। ফোন এলো, ফোন আসতে বললো যে এরকম কালকেই সকাল 8টায় কল টাইম, আপনি চলে আসবেন আকাশ রাতে। আমি ঠিক আছে। তারপরে গেলাম, গিয়ে ওখানে পুলিশ ফাইল, ওখানে ডিরেক্টর হচ্ছে জন, সেই পুলিশ ফাইলে প্রথম আমি অভিনয় করি। ওখানে 7-8টা পুলিশ ফাইল করেছি, কিন্তু তখন তো এইসব থানার নাম্বার দিয়ে দিয়ে হতো। হ্যাঁ, তবে একটা মনে আছে করবী হত্যার মামলা, সেইটাতে আমার খুব ভালো লেগেছিল অভিনয় করতে। তাতে আমাদের এই এখনকার যে মানসীদি, সেই মানসী ছিল, হ্যাঁ উনি ছিলেন, উনি হিরোইন তখন। তা যাই হোক, এই করে আমার ওইদিকে পুলিশ ফাইল গেল। তারপর আমাকে ওই সাহিত্যের সেরা সময়, তারপর টেলিফিল্ম, এগুলো অনেক কটা করেছি। তার মধ্যে মেন হচ্ছে টেলিফিল্ম হচ্ছে অবলম্বন, আর হচ্ছে কি চাপাডাঙ্গার বউ, ইন্দ্রাণী দত্ত ছিল, আর এদিকে হচ্ছে মৌসুম এই চান্দ্রে অবলম্বনে। ওই করলাম, করার পর বেশ কিছুদিন এই করতে করতে লাস্টে আমার ডাক এলো, মানে একবারে তোমার মেগা সিরিয়াল রানী কাহিনী। হ্যাঁ, সেই জয় মুখার্জি উনি ডাকলেন, প্রথম থেকে লাস্ট দিন পর্যন্ত আমি কাজ করেছি। ওই আমার শেষ কাজ, কেননা তখন পড়ে গিয়ে পা ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, পা ভেঙে গেল, কিছুদিন রেস্ট নিলাম, আবার শুটিংয়ে জয়েন করলাম। করার পর তারপর রানী কাহিনী শেষ হওয়ার পর আবার একটা রাজপথ করেছিলাম, সেইটা করার পর আর কিছু করিনি। কিন্তু রানী কাহিনীর মান্যতা মাসি সব থেকে বেশি তোমার জনপ্রিয় হয়েছিল। এখনো লোকে যখন মান্যতা মাসি বলে রাস্তাঘাটে, হ্যাঁ, কেমন অনুভূতি হয়? এখন তো ভালোই লাগে। বাইরে গেছি ঘুরতে, সেখানেও দেখছি সবাই চলে আসছে, এই যে আপনি মান্যতাবাসী করেছেন। হ্যাঁ, আপনি সাপ ছেড়েছিলেন বলুন তো। হ্যাঁ, একটা সিন ছিল, আমি গিয়ে হিরোইনের ঘরের মধ্যে গিয়ে সাপ ছেড়ে দিচ্ছে, একটা টুকরি করে নিয়ে আসছি। সেটা যে অরিজিনাল সাপ ছিল তা জানবো কী করে? আমি নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওখানেতে এমনি করে ফেলে দিই। সাপটা একবারে কিলবিল করতে করতে সেই উইন্ডসের ধারে চলে গেছে। তখন ধর সেই সাপুরেকে দেখে সেই সাপ টেনে বার করে। আচ্ছা, এত যে চরিত্র করেছো, তোমার সব থেকে কাছের পছন্দের চরিত্র কোনটা? এই যাত্রাতে নটি বিনোদিনী আমার খুব পছন্দের চরিত্র, অনেকবার করেছে, অনেক প্রশংসা পেয়েছি, এই আর কি। আর একবার আমি ওই রবীন্দ্র সদনে প্রীতিলতা ওয়েদার বলে একটা বই করতে গেছি, সেখানেতে আমি ওই ফ্রিডম ফাইটার কল্পনার চরিত্রটা করছিলাম। সেখানেতে গণেশ ঘোষ, তিনি বিপ্লবী একজন ছিলেন, তিনি এসছেন দেখতে।
তিনি দেখতে দেখতে হঠাৎ চলে গেছেন আমাদের গ্রিন রুমে, গিয়ে আমাকে বলছে, ওরে তুই আমাদের সেই পুরনো কল্পনা, ইস, বলে আমাকে মাথায় আশীর্বাদ করেছে। আচ্ছা, আমরা এর মাঝে একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড খেলে নেব। তোমার পছন্দের যে উত্তরগুলো সেগুলো তোমাকে বলতে হবে। উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? উত্তম কুমার। সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়? সুচিত্রা সেন। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। ও বাবা, ঘটি না বাঙাল? ঘটি। সেই জন্যই। লুচি না পোলাও? লুচি। সকালিদা। সর্ষে ইলিশ না কষা মাংস? সর্ষে ইলিশ। সিরিয়াল নাকি সিনেমা? সিরিয়াল। থিয়েটার না যাত্রা? থিয়েটার। গোলাপ ফুল না রজনীগন্ধা? রজনীগন্ধা। এখন আর গোলাপের কিচ্ছু নেই। বাড়িতে বসে জমি আড্ডা নাকি বেড়াতে যাওয়া? বেড়াতে যাওয়া। আর প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করা না মেয়ের কাছে যাওয়া? মেয়ের কাছে যাওয়া। আর রাত জেগে ট্যাপ দেখা না জমিয়ে ঘুম? না, ট্যাব একটু দেখতেই হবে, তারপর ঘুম। রিসেন্টলি তুমি বিলেত ঘুরে এলে, এই বহুবার ধরে দিদি ট্রাই করছিল তোমাকে কানাডায় নিয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছিল না। তো এই রিসেন্টলি আই থিঙ্ক 2023-এ তুমি হ্যাঁ। ঘুরে এলে। তো এই তোমার কানাডা সফর সম্পর্কে একটু বলো, কিরকম ওখানে সময় কাটলো, ওখানকার বরফ তুমি মিস করছো কিনা? প্রথমেই তো যখন নামলাম, নেমেই তো দেখছি যে যেন মনে হচ্ছে স্বর্গের মধ্যে এসছে। এত সুন্দর শহর, মানে চারিদিকে লোকজনের বালাই নেই। তারপর তো ওখানে গিয়ে প্রচণ্ড ঘুরেছি, কারণ তখন যে আমার শরীরটা যে খারাপ সেটা মনে হয়নি। প্রায় প্রচণ্ড প্রতিদিনই প্রায় যেতাম ঘুরতে। তারপর ওখানেতে কতকেই দেখলাম। প্রথমে গেলাম এই মন্দিরের মধ্যে, এই হনুমান মন্দির। হ্যাঁ, বিশাল মন্দির, চিন্তা করতে পারবে না। হনুমান মন্দির, তারপর টরেন্টো কালীবাড়ি, তারপর হচ্ছে ভালসেও আশ্রম যেখান থেকে রথ বেরোয়, দারুণ দারুণ। তারপর আবার একদিন জামাই নিয়ে গেল তোমার ইয়েতে, ওই নায়াগ্রা ফলস দেখতে। নায়াগ্রা ফলস কি সুন্দর, কি সুন্দর, মানে চিন্তাই করতে পারি না যে এরকম একটা জায়গা আছে। নায়াগ্রা ফলস দেখলাম। তারপর ওই সিএন টাওয়ার, উরে বাবা কি উঁচু, কি উঁচু, সে মানে কম করে 20 তলা বোধ হয়। আর সেখানেতে সব নিচগুলো কাঁচের, মানে এরমভাবে তাকিয়ে একবারে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে দেখলেই ভয় লাগবে। সেই দেখলাম। তারপর ওখানে একটা অ্যাকুরিয়াম আছে, সেখানে বোধহয় 20,000 মানে মাছ, মানে সেখানে ঢুকলে চারিদিক দিয়ে মনে হচ্ছে মাছ তোমাকে খেতে আসবে। এত সুন্দর টানেল মতন করা, দারুণ দারুণ। হ্যাঁ, সেগুলো। আর এই বরফ, বাপ রে বাপ, কি বরফ চিন্তা করতে পারবে না। কলকাতাতে এত ওই গোলা যখন খেয়েছে তখনই বরফ দেখেছে, কিন্তু ওখানে মানে রাশিকৃত বরফ। আর ওখানেতে পুজোতে কি মজা, কি মজা চিন্তা করতে পারবি না। মনে হয় যেন ঘরের মধ্যেই পুজো হচ্ছে। এত মানে ওখানে বাঙালি, মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিল। আর আমি হচ্ছে যেন সবাইকে সিনিয়র। হ্যাঁ, সবাই এসে যে এখানে যেগুলো পাইনি, পায়ে হাত দিয়ে বয়স্করা পর্যন্ত এসে নমস্কার করছে। এইটাই মানে চিন্তার বাইরে যে একটা ফরেনেতে কীরকমভাবে। তারপর ওখানেতে পুজোর ভোগ খাওয়া, পুজোয় বেড়ানো, ওখানে নানান রকম খাবার আছে, বিশেষ করে ফুচকা। আমি তো গেলে ফুচকা খেতাম। হ্যাঁ, তারপর ওখানেতে ওই পুজো বাজার, পুজো বাজারে আমি ওখানেতে ফ্যাশন শোয়ে হেঁটেছি, চিন্তা করতে পারছি। ওই যে ওখানে আমি বসে, মেয়ে আমাকে নিয়ে ঢুকতে, নাচের ট্রিকার করতে করতে ওখানে ফ্যাশন ওয়ার্ক। তারপর ওখানেতে তোমার প্রত্যেকটি পিকনিকে যেতাম। সেই পিকনিকেতে একবার দেখছি খেলা হচ্ছে, কি খেলা দেখছি যে বিঙ্গো খেলা। সব মেয়েরা বাচ্চাই সব, তারা সব খেলছে। আর সেখানেতে আমি বসে বসে ওইগুলো মাথা মানে খুলবে নাম্বার দিয়ে। খেলাটা শিখলে তুমি হ্যাঁ, বসে বসে? ওখানে শিখে আমি ফার্স্ট হলাম।
আমি জানি এইটা আমি মানে দেখছিলাম তখন তুমি তো গুজরাটি থেকে মানে অন করে দিয়েছো না, একটা বিশাল ব্যাপার। ডলার ইনকাম করেছেন। যাক, ওই একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। তোমরাও যদি পারো পরে খেলিও। হ্যাঁ, নিশ্চয়ই Welcome. আমাদের পিকনিকে বা আমরা খেলবো পটলাক, খুব মজার খেলা, খুব মজার খেলা। বরফ থেকে মনে আছে আমরা ভিডিও কলস করতাম, বরফ দেখাচ্ছে দারুণ। ওখানে যেদিন আমি আসি সেদিন চিন্তা করতে পারবি না যে এত বরফ যে কোথায় ছিল। মানে আমাকে ওয়াটার করে নিয়ে আসছে, সে গাড়ি ঠেলতে পারছে না। ওরাও চাইছে না। হ্যাঁ, তারপর তো গিয়ে ওখানে পৌঁছলাম। ওখান থেকে যাই হোক, ভীষণ ভালো অভিজ্ঞতা। তবে ওখানে মেয়ে আমাকে ভীষণ যত্ন করেছে, মেয়ে জামাই প্রত্যেকটি। আর ওখানে যে জন্মদিন বলো, তারপর জামাই ষষ্ঠী বলো, পিঠে পুলি তৈরি করা, সব করেছে। হ্যাঁ, ওই ঠান্ডার মধ্যে আমি করেছি, আমার নাতনি আমাকে হেল্প করেছে। আমরা খুব মজা করেছিলাম ওখানে। তুমি তো বরাবরই সাহসী, ডানপিটে, মানে এখনো তোমাকে আমরা তাই দেখছি প্রায়। ছোটবেলা ছাড়া বড়বেলাটা পরবর্তী জীবনের কোনো এরকম ডানপিটে গুন্ডামি করেছো? হ্যাঁ, একবার মনে আছে পুজোর সময় মেয়েতে আমাতে ঠাকুর দেখতে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ দেখি মেয়েকে কে একটা এরকমভাবে ধাক্কা মেরেছে। যেই ধাক্কা মেরেছে আমি দাঁড়ালাম, আমার তখন হাতে হচ্ছে ওই স্টিকটা, আমি একবার সজোরে পেছনে মেরেছি। মারলেন কেন, একটা কথা বলবি না, নাহলে আবার পেটাবো। খেয়েছে দৌড়। তোর ভয় করলো না? না, সবাই তাকিয়ে দেখছিল যে আমি মারলাম যে। আমরা আড্ডার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন তোমার কাছে যেটা জানতে চাইবো, যে যখন তুমি প্রথম পিঙ্ক আমব্রেলার সাথে যুক্ত হলে, মেম্বার হলে, সেই সময় কি ধারণা ছিল, আর এখন এসে কি মনে হচ্ছে? তখন তো বুঝতেই পারিনি যে এইরকম ভাবে আমাকে দেখাশোনা করবে, আমার পেছনে অন্তত আছে, সেটা কি করে জানবো? তখন তো কোনো জানারই কথা না। না, সেটা সত্যি কথা। তোমরা যখন এলে তখন জানলাম যে না, পিঙ্ক আমব্রেলা আছে এবং আমাকে দেখার জন্য তারা সবসময় থাকবে। আমরাও কিন্তু ভীষণ তোমার সাথে গিয়ে আড্ডাটাও তো প্রচন্ড ভাবে আমি তো যখন মানে তোমার চলে যাই কাজ ছাড়াও, সেইটা কিন্তু আমরা খুব এনজয় করি। তোমার জন্মদিনটার জন্য আমরা ওয়েট করে থাকি। আমরা ঝাড়গ্রাম বেড়াতে গেছিলাম, তার তো আমাদের অনেক স্মৃতি। সবকিছু হইচই করে একবারে চলছে, খুব ভালো লেগেছে। সবাই খেয়েছে, তুমি খেতে পারো, ওইখানে তুমি জিরো। কি করবো, যে পেটে যতটুকু আছে সবাই তো খাবো। হ্যাঁ, ব্যাস খাওয়ার কথা বললি তুমি। হ্যাঁ, এত কালারফুল লাইফ, এত কিছু করেছো, তবু কোনো ইচ্ছে আছে যেটা করা হয়নি বা অন্য মনে হয় এখন সুযোগ পেলে আবার করতে? কিচ্ছু না, আমার সব পূর্ণ হয়ে গেছে, আর কোনো আফসোস নেই। আচ্ছা, এবার দুটো আপনার, একটা আমার, একটা অনুষদ। বলো, আমি একটু নাচ দেখবো, অনুষদ দিয়ে তোমার একটু অভিনয় দেখবো। আরে বাবা, তাহলে ওই নাচ করে একটু অংশ দেখে না। হ্যাঁ গা, শুনছো? বলি চাল ডাল সব কুড়িয়ে গেছে, চোখে ওইগুলো পড়ে না। ছেলেপুলোগুলো না খেয়ে আছে কেন যে ওগুলো মরে না? এই কার করে লাভ আছে কিছু? বুদ্ধি মাথায় ধরে না। নেই এক কথা হয়েছে, যেন সংসার কেউ করে না। কি চোখ বড় করে কথা কাও, মারবে এখনই যেন। সংসার যদি না চালাতে পারো, বিয়ে করেছিলে কেন? তখন বুঝিনি 2 জন লোকে 10 জন লোক বাড়ে, মা ষষ্ঠী ভর করে তাকে বোঝাতে পারি না তারে। সংসারে এখন ঝ্যাঁটা মারি, বছরে 2খানা শাড়ি, নিজের পেটটা চালাতে পারি, ঝিগিরি যদি করি। কি তুমি আমায় মারলে? দমাদম ঠাস মেরে তোরে করবো লাশ। স্বামীর ওপর তুললি হাত, ভালোবাসারে পদাগা। ওরে পদ্মার মা, তুই আমায় মারলি রে। ওরে ঘটুর ভাব, তুই আমায় মারলি রে। We'll continue bringing you many more inspiring stories, and we invite seniors everywhere to share their own journeys with us. At Pink Umbrella, we celebrate their experiences, wisdom, and strength, and also remind them that we are beside elders always.